আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর দেখো 3 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। আশা করি তোমরা সকলে রুটিন পেয়ে গেছো এবং তোমাদের শুধুমাত্র একটি চ্যাপ্টারই পরীক্ষা হবে, ভূমিরূপ। আর প্রথম দিনই দেখবে তোমাদের ভূগোল পরীক্ষা আছে। যেহেতু একটি চ্যাপ্টার পরীক্ষা হবে, তোমাদের কিন্তু নাম্বার তোলা সহজ হয়ে গেছে। চেষ্টা করো সকলেই ফুল মার্কস তোলার, এবং এই হাতে কয়েকটা দিন সময় আছে, মন দিয়ে পড়ো। দেখো, আমি চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে ভূমিরূপ চ্যাপ্টারটা আর একবার, আমি রিভিশন ক্লাসের আগেও করিয়েছি, তবু আর একবার ভূমিরূপের চ্যাপ্টারটার রিভিশন ক্লাস করাচ্ছি, প্লাস তার সাথে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো। কারণ এইসব অনলাইন এক্সামগুলো তো বিশেষত শর্ট কোশ্চেন বেসিস পরীক্ষা, তাই শর্ট কোশ্চেন কিছু আলোচনা করিয়ে দেবো এবং তার সাথে ভূমিরূপটা আরেকবার দেখো ক্লিয়ার করে দিচ্ছি। ভূমিরূপ কি? দেখো, ভূপৃষ্ঠের উপরের যে আকৃতি সেটাকে আমরা ভূমিরূপ বলছি। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের যে বৈচিত্র্যময় রূপ সেটাকেই ভূমিরূপ বলা হচ্ছে। অর্থাৎ বৈচিত্র্যময় রূপ বলতে কি, পৃথিবীপৃষ্ঠটা সমতল নয়, কোথাও বেশি উঁচু, কোথাও কম উঁচু, আবার কোথাও একেবারে সমতল। যেটা সব থেকে বেশি উঁচু সেটাকে বলা হচ্ছে পর্বত, যেটা তার থেকে কম উঁচু সেটাকে বলা হচ্ছে মালভূমি, এবং যেটা সমতল অংশ সেটাকে বলা হচ্ছে সমভূমি। সাধারণত 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট ভূভাগকে পর্বত বলে। তাহলে 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট ভূভাগকে পর্বত বলা হচ্ছে। সাধারণত 600 থেকে 900 মিটারের মধ্যবর্তী উচ্চতা বিশিষ্ট ভূভাগকে বলা হচ্ছে মালভূমি, এবং 300 মিটারের কম, লেস দেন 300 মিটার ধরি, 300 মিটারের কম ভূভাগকে সাধারণত বলা হচ্ছে সমভূমি। তাহলে 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট সাধারণত ভূভাগকে বলা হচ্ছে পর্বত, এবং 600 থেকে 900 মিটারের মধ্যবর্তী উচ্চতা বিশিষ্ট ভূভাগকে বলা হচ্ছে মালভূমি, এবং যেটা সব একবারে সমতল বা 300 মিটারের কম ভূভাগকে, উচ্চতা বিশিষ্ট ভূভাগকে বলা হচ্ছে সমভূমি। দেখো, পর্বতকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করেছি। আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত, 2 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বত, এবং 3 নম্বর হচ্ছে স্তূপ পর্বত। এগুলো তোমাদের হয়ে গেছে, তবু আর একবার করে আমি জাস্ট পড়িয়ে দিয়ে শর্ট কোশ্চেন গুলো আলোচনা করব। দেখো, আর একটা যেটা আছে ক্ষয়জাত পর্বত, সেটা ভঙ্গিল পর্বতেরই একটা অংশ, সেটাকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত, সেটা আর বললাম না। আগ্নেয় পর্বত বলতে অগ্নুৎপাতের ফলে যে পর্বতের শঙ্কু আকৃতি যে পর্বত সৃষ্টি হয়, অর্থাৎ অগ্নুৎপাতের ফলে যে অগ্নুৎপাতের সঙ্গে ছাই, লাভা ইত্যাদি বেরিয়ে যে শঙ্কু আকৃতির যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আগ্নেয় পর্বত। ভাঁজের ফলে যে, ভঙ্গিল কথার অর্থ হচ্ছে ভাঁজ, ভাঁজের ফলে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভঙ্গিল পর্বত। আর কোনো জায়গায় ভূ আলোড়নের ফলে, এটা অগ্নুৎপাতের ফলে হয়, এটা ভাঁজের ফলে হয়, আর ভূ আলোড়নের ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে শর্ট কোশ্চেনে যদি বলে ভাঁজের ফলে কোন পর্বতের সৃষ্টি হয়, তাহলে ভঙ্গিল পর্বত হবে। অগ্নুৎপাতের ফলে কি কোন পর্বতের, আগ্নেয় পর্বত হবে। এবং কোনো জায়গায় ভূ আলোড়নের ফলে যে পর্বতের সৃষ্টি হয় সেটা স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে কোনো জায়গায় ফাটল দেখা যায়, সেই ফাটলটা পরবর্তীকালে বড় আকার ধারণ করে, সেটাকে চ্যুতি বলে। এই চ্যুতি কোনো অংশ যদি উপরে উঠে যায়, গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করে, এবং বসে যাওয়া অংশটা গ্রস্ত উপত্যকা হয়। আবার অনেক সময় যেই অংশ, কোনো অংশ বসে যায় সেটাকে গ্রস্ত উপত্যকা বলে, এবং যেটা উঠে থাকে সেটাকে বলা হয় স্তূপ পর্বত। এভাবে আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে ভারতের, দেখো যেমন ব্যারেল, নারকোন্ডাম ইত্যাদি ভারতের, ইতালির ভিসুভিয়াস। এরকম আগ্নেয় পর্বত, প্রতিটা পর্বতের উদাহরণগুলো বেশি করে উদাহরণ পড়বে, কারণ উদাহরণ থেকে কিন্তু শর্ট কোশ্চেনে আসবে একদম। কারণ কোনো একটা পর্বতের নাম দেওয়া হবে, সেটা কি পর্বত বা কোন দেশে অবস্থান করছে সেরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন এলো যে ভারতে অবস্থিত একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও, তখন ব্যারেন বা নারকোন্ডাম দিলেই হবে। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত যেমন আছে ভারতে অবস্থিত, আরাবল্লী আছে, হিমালয় আছে। এই আরাবল্লী একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, আর নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। হিমালয় হচ্ছে একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের উদাহরণ ভারতের সাতপুরা, ভারতের সাতপুরা। তাহলে দেখো, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত
এবং স্তূপ পর্বত। আর একটা যে পর্বত হয় সেটা কে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতের একটা উদাহরণ হলো যেমন আরাবল্লী। ক্ষয়জাত পর্বতের একটা উদাহরণ হলো এই আরাবল্লী। এই বললাম না ভঙ্গিল পর্বতেরই একটা ভাগ। অনেক সময় পর্বতের উচ্চতা কমে গিয়ে যে পর্বতের সৃষ্টি করে সেকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। তাহলে আমরা পর্বতটা মোটামুটি একটা আবার পড়িয়েছি, আবার এর পরেও আর একবার জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে আমি শর্ট কোশ্চেন ধরবো, তাই চ্যাপ্টারটা একবার বলে দিচ্ছি। দেখো তারপরে আছে আমরা মালভূমি। মালভূমি সাধারণত 600 থেকে 900 মিটারের মধ্যবর্তী উচ্চতা বিশিষ্ট ভূভাগকে মালভূমি বলে। এই মালভূমির একটা অপর নাম আছে, মালভূমির একটা অপর নাম হচ্ছে টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড, মালভূমিকে বলা হচ্ছে টেবিল ল্যান্ড। মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় ব্যাখ্যা করেছি দেখবে এর আগের ক্লাসে, আজকে আর ব্যাখ্যা করছি না, দেরি হয়ে যাবে বলে। দেখো মালভূমিকেও কয়েকটি ভাগে ভাগ করা যাচ্ছে। পর্বত বেষ্টিত মালভূমি, এই মালভূমির ভাগগুলো দেখো, পর্বত বেষ্টিত মালভূমি, 2 নম্বর লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি, আর একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। মহাদেশীয় মালভূমি, আর একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। দেখো পর্বত বেষ্টিত মালভূমি মানে যে মালভূমিকে চারিদিক থেকে পর্বত দ্বারা বেষ্টন করে থাকে। কোনো একটা মালভূমি আছে, এখানে ধরো একটা মালভূমি আছে, এই মালভূমির চারিপাশে পর্বত দ্বারা বেষ্টন করে আছে, একে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। তখন কোনো মালভূমিকে পর্বত দ্বারা বেষ্টন করে থাকবে তাকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। যেমন এর উদাহরণ হচ্ছে তিব্বতের মালভূমি। তিব্বতের মালভূমি দিয়ে আর একটা শর্ট কোশ্চেন হয়, তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমি, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হবে তিব্বতের মালভূমি। তারপরে দেখো লাভা মালভূমি। লাভা মালভূমি হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি, এইটার আর একটা নাম হচ্ছে ডেকান ট্রাপ। দাক্ষিণাত্যের মালভূমি আর একটা নাম হচ্ছে ডেকান ট্রাপ। দাক্ষিণাত্যের মালভূমি এর অপর নাম হচ্ছে ডেকান ট্রাপও বলা হয়। কেন বলা হয় এটা আগের ক্লাসে আমি দেখবে বলেছি। তারপর আছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি মানে কোনো একটি বিস্তীর্ণ মহাদেশের মধ্যে যখন বিরাজ করে তাকে মহাদেশীয় মালভূমি বলা হয়। যেমন মহাদেশীয় মালভূমি হচ্ছে আন্টার্কটিকা, এর উদাহরণ হবে আন্টার্কটিকা, হবে মহাদেশীয় মালভূমির একটা উদাহরণ। যখন বিস্তীর্ণ মহাদেশ জুড়ে কোনো মালভূমি অবস্থান করবে তাকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। আর বিচ্ছিন্ন মালভূমি যখন কোনো নদী দ্বারা বিচ্ছিন্ন হবে, ধরো কোনো একটা মালভূমি, এরকম একটা মালভূমি, এটা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে দুটো মালভূমিতে পরিণত হয়েছে, একে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন ছোটনাগপুরের মালভূমি, এর উদাহরণ বললাম আন্টার্কটিকা, এ বললাম ছোটনাগপুরের মালভূমি। তাহলে মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি, পর্বত দ্বারা বেষ্টন করে থাকবে। লাভা মালভূমি লাভা দ্বারা গঠিত হবে, মানে লাভা দ্বারা যেমন আগ্নেয় পর্বত সেরকমই ঠিক মালভূমির আকার ধারণ করলে সেটা হবে লাভা মালভূমি। মহাদেশীয় কোনো একটি বিস্তীর্ণ মহাদেশ জুড়ে অবস্থান করবে। ব্যবচ্ছিন্ন মালভূমি নদী, হিমবাহ ইত্যাদি দ্বারা যদি কোনো মালভূমি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাকে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে আমাদের পর্বত এবং মালভূমি হলো। দেখো লাস্ট আছে সমভূমি। পর্বত হলো এবং মালভূমি হলো সমভূমি। সমভূমি সাধারণত বিস্তীর্ণ সমতল ক্ষেত্র বা 300 মিটারের বেশি নিচু উচ্চতা বিশিষ্ট ভূভাগকে সমতল ভূমি বলে বা সমভূমি বলে। কোনো নিচু সমতল বা বিস্তীর্ণ ভূমিরূপকে, কোনো নিচু বিস্তীর্ণ ভূমিরূপকে সমভূমি বলে। এই সমভূমিকে অনেক কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন নদী গঠিত সমভূমি, বা পলি গঠিত সমভূমি, লাভা সমভূমি। নদী গঠিতটা পলি গঠিত করবে, সব থেকে ভালো হবে।
পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি, এছাড়া হয় হ্রদ সমভূমি, হয় হিমবাহ গঠিত সমভূমি হয় ইত্যাদি। মানে নদীর পলি দ্বারা যে সমভূমি গঠন করে তাকে পলি গঠিত সমভূমি বলে, যেমন গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। লাভা সমভূমি যেমন এই লাভা মালভূমি হলো, সেরকমই লাভা দ্বারা যখন কোনো সমভূমি গঠিত হবে তখন তাকে লাভা সমভূমি বলে, যেমন আইসল্যান্ডের সমভূমি লাভা সমভূমির উদাহরণ। লোয়েস সমভূমি যখন কোনো এক স্থান থেকে মরু অঞ্চলে বালি উড়ে গিয়ে অন্য একটা অঞ্চলে গিয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে লোয়েস সমভূমি, যেমন চীনের হুয়াংহো নদীর অববাহিকা সমভূমি লোয়েস সমভূমি। এরকম হয় হ্রদ সমভূমি, হয় হিমবাহ সমভূমি। হ্রদ সমভূমি বলতে হ্রদের দ্বারা যে সমভূমি গঠিত হয় তাকে হ্রদ সমভূমি। নদীর মতো হিমবাহ হয়, হিমবাহ বলতে বরফের নদী, হিমবাহ দ্বারা যে গঠিত যে সমভূমি হয় তাকে বলা হচ্ছে হিমবাহ সমভূমি। এরকম এই চ্যাপ্টারটা ভূমিরূপ চ্যাপ্টার, এক কথায় ভূমির যে রূপ বিভিন্ন আকার, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল ভূমি, এই যে ভূমির আকার সেইটাকে তিনটা ভাগে ভাগ করছি: পর্বত, মালভূমি, সমভূমি। এই পর্বত এবং মালভূমি সমভূমি শ্রেণীবিভাগ, প্রতিটার উদাহরণগুলো ভালো করে পড়বে। উদাহরণ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, বারবার বলে দিচ্ছি উদাহরণটা ভালো করে পড়বে। অন্য সব ক্ষেত্রে কিন্তু এই উদাহরণগুলো শর্ট কোশ্চেন হিসেবে কাজে লাগবে। এবং এই যে ভূমির এই পর্বত, মালভূমি, সমভূমি কোথাও উঁচু নিচু কেন গঠন হয়েছিল এগুলো কিন্তু আমি আগে বলেছি। দুটো প্রক্রিয়ার মাধ্যমে, বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে যে প্রক্রিয়াগুলো সাহায্য করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। আর ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে, পৃথিবীর অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে, যেমন বলেছিলাম অগ্নুৎপাত, ভূমিকম্প ইত্যাদি। দেখো এবার শর্ট কোশ্চেন, কয়েকটা শর্ট কোশ্চেন তোমাদের বলছি, শুধু এই কটা করলেই হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের আরো করতে হবে, খুঁটিয়ে পড়বে। আমি কয়েকটা জাস্ট শর্ট কোশ্চেন তুলে ধরছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ এই পরীক্ষার তিনটে ধরনের স্টেপে প্রশ্ন আসছে দেখবে। সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ এবং এক কথায় উত্তর দাও। সঠিক উত্তর নির্বাচন, তিনটে চারটে উত্তর থাকবে, যেমন ধরো ভারত পর্বতের গড় উচ্চতা হয় 200, 300, 900 মিটার। তাহলে কি লিখবে তোমরা? সবাই লিখবে 900 মিটার। পর্বতের গড় উচ্চতা হয় সাধারণত 200, 300, 900 মিটারের বেশি, 900 মিটারের বেশি। এরকম যে ভারতের সাতপুরা একটি কোন পর্বত? ভঙ্গিল স্তূপ না আগ্নেয় পর্বতের উদাহরণ? ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। এটাকে বলা হচ্ছে এমসিকিউ বা সঠিক উত্তর নির্বাচন। শূন্যস্থান পূরণ, যে ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বতের উদাহরণ, প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটা যেমন একটা শূন্যস্থান পূরণ। আর এক কথায় উত্তর দাও যদি আসে যে জার্মানির একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, এই ব্ল্যাক ফরেস্ট একটি। এরকম তোমাদের যে প্রশ্নগুলো থাকবে দু এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর নির্বাচন। 5-5 করে যদি থাকে 15 নম্বরের পরীক্ষা হবে, তাহলে তোমাদের এরকম তোমাদের প্যাটার্নে থাকবে। দেখো কয়েকটি আমি প্রথম সঠিক উত্তর নির্বাচনই বলি। যে পর্বতের গড় উচ্চতা কত হয়? 200, 300, 900 মিটার। সবাই আমরা জানি বেশি হয়, 900 মিটারের বেশি হয়। টেবিল ল্যান্ড কাকে বলা হয়? মালভূমিকে, সমভূমিকে, পর্বতকে? এখনই উত্তর বলেছি। টেবিল ল্যান্ড বলা হয় সাধারণত মালভূমিকে, টেবিল ল্যান্ড বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির, তিব্বত না লাদাখ মালভূমিকে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, কারণ এটা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। ভূমিরূপকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? 2, 3, 4টে। ভূমিরূপকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? পর্বত, মালভূমি এবং সমভূমি। জীবাশ্ম দেখা যায় কোন পর্বতে বলতো? জীবাশ্ম দেখা যায় সাধারণত ভঙ্গিল পর্বতে, কারণ ভাঁজের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কি? পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম হচ্ছে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া একটি কোন পর্বতের উদাহরণ? ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া একটি কি আগ্নেয় পর্বতের উদাহরণ। পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম? পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম দ্য গ্রেট রিফট ভ্যালি। আমরা জানি সকলেই দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা। এটনা পর্বত কি পর্বতের উদাহরণ? এটনা পর্বত কি পর্বতের উদাহরণ?
আগ্নেয় পর্বতের উদাহরণ। এটনা হচ্ছে এক প্রকার আগ্নেয় পর্বত। জার্মানি ব্ল্যাক ফরেস্ট এক প্রকার স্তূপ পর্বতের উদাহরণ। জার্মানি ব্ল্যাক ফরেস্ট এক প্রকার স্তূপ পর্বতের উদাহরণ। এছাড়া দেখো দুটি পর্বতচূড়ার মাঝের যে খাতটা থাকে তাকে কি বলা হয়? দুটি পর্বতের মাঝের খাতটাকে আগে বলেছি, দুটো পর্বতের মাঝের খাতটাকে বলা হয় পার্বত্য উপত্যকা। দেখো এখানে একটা বলতে গিয়ে বলে দিই, এরকম পর্বত যে থাকে এই মাঝের খাতটাকে বলা হচ্ছে দুটো পর্বতের মাঝে উপত্যকা। এই পর্বতের উপরের অংশটাকে বলা হচ্ছে এই সিঙ্গারার মতো দেখতে অনেকটা, একে বলা হচ্ছে পর্বতের চূড়া বা পর্বত শৃঙ্গ। আর যখন এরকম পর্বত অনেকগুলো পাশাপাশি অবস্থান করে তখন বলা হয় এই টোটালটাকে বলা হচ্ছে পর্বত শ্রেণী। তোমাদের দেখবে ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে হিমালয় পর্বত যখন ম্যাপ পয়েন্টিং এ দেখাতাম বা আরাবল্লী, দেখবে ম্যাপ পয়েন্টিং এ এরকম চিহ্নিত করে দিতাম, তার মানে এরকম একটা পর্বত শ্রেণীর উদাহরণ। এই পর্বত শ্রেণী দেখাতে গেলে এটা এরকম থাকে, এটা হলো পর্বত শ্রেণী। আর যেখান থেকে পর্বতের উৎপত্তি হয় সেটাকে বলা হয় পর্বতগ্রন্থি। যেমন এরকম থেকে এই পামিরগঞ্জি থেকে এরকম বিভিন্ন পর্বতের উৎপত্তি হয়েছে, একে বলা হচ্ছে পর্বতগ্রন্থি। তাহলে যেখান থেকে উৎপত্তি হয় পর্বতগ্রন্থি, অনেকগুলো পর্বত পাশাপাশি অবস্থান করলে তাকে বলা হচ্ছে পর্বত শ্রেণী। পর্বতের উপরি অংশটাকে বলা হচ্ছে চূড়া, অর্থাৎ শৃঙ্গটাকে বলা হচ্ছে পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া, এবং পর্বতের নিচের অংশটাকে বলা হচ্ছে পর্বতের উপত্যকা। তারপরে দেখো মহাদেশ এবং মহাসাগর যে পাতগুলি দিয়ে গঠিত সেগুলি কোন কিসের উপর ভাসছে বলো দেখিনি? তোমরা সবাই জানো আশা করি, অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসছে। ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ ব্যারেনারকোন্ডা। ঝাড়খণ্ডের রাজমহল একটি ড্যাশ পর্বতের উদাহরণ, কি হবে? ক্ষয়জাত পর্বতের উদাহরণ। মালভূমি অঞ্চল সাধারণত কি খনিজ সমৃদ্ধ থাকে? ভারতের যেমন ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। মালভূমি অঞ্চলে সব থেকে বেশি খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন ভারতের ছোটনাগপুরকে খনিজ ভান্ডার বলা হয়। তুরস্কের আনাতোলিয়া মালভূমি একটা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। নীলনদ অববাহিকা কোন সমভূমির উদাহরণ? প্লাবন সমভূমির উদাহরণ। নীলনদ অববাহিকা একটা প্লাবন সমভূমির উদাহরণ। পৃথিবীর অধিকাংশ লোক কোন অঞ্চলে বাস করে বলো? সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল না পার্বত্য অঞ্চল? সবাই চোখ বন্ধ করে বলে দেবে যে সমভূমি অঞ্চল, কারণ সমভূমি অঞ্চলে সবকিছু সুবিধা ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা, ওই জন্য সমভূমি অঞ্চলে সব থেকে বেশি লোক বসবাস করবে। ফ্রান্সের ভোজ একটি কোন পর্বতের উদাহরণ হবে? ফ্রান্সের ভোজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্তূপ পর্বতের উদাহরণ। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? আগে আলোচনা করেছি তিব্বতের মালভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমি সব থেকে বড় হচ্ছে তিব্বত এবং সব থেকে উঁচু হচ্ছে কিন্তু পামির। এই দুটো যেন না গুলিয়ে যায়। পৃথিবীর সব থেকে উচ্চতম মালভূমি পামির, একে পৃথিবীর ছাদ বলে, এবং পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বতের মালভূমি। সমভূমির উচ্চতা সাধারণত কত মিটারের কম হয়? সাধারণত 300 মিটারের কম হয়। সমভূমির উচ্চতা সাধারণত 300 মিটারের কম হয়। ভারতের প্রাচীনতম পর্বত কি হবে? আরাবল্লী। আগেই বলেছি ভারতের একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী, এটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। হিমালয়ের উচ্চতা কত? পৃথিবীর উচ্চতম শৃঙ্গ 8848 মিটার। মাউন্ট এভারেস্ট যার উচ্চতম শৃঙ্গ, এর উচ্চতা হচ্ছে 8848 মিটার। ইন্দোনেশিয়ার একটি আগ্নেয় পর্বতের উদাহরণ ক্রাকাতোয়া। মালভূমির অন্য নাম কি বলা হয়েছে? টেবিল ল্যান্ড। উত্তর আমেরিকার সমভূমির নাম কি? উত্তর আমেরিকার সমভূমির নাম হচ্ছে, তোমরা আগে পড়েছিল, তৃণভূমি যে দেখা যায় সেটা উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি বলা হয়। পৃথিবীর সবচেয়ে জনবহুল ভূমিরূপ কি হবে? সমভূমি। আমাদের পৃথিবীর বেশিরভাগ সমভূমিগুলো কি দ্বারা গঠিত হয়েছে? নদীর পলি দ্বারা গঠিত হয়েছে। পৃথিবীর বেশিরভাগ সমভূমিগুলো নদীর পলি দ্বারা গঠিত হয়েছে। তাহলে এই মোটামুটি আমি কয়েকটা শর্ট কোশ্চেন আলোচনা করলাম। এরপরে তোমরা যদি আরো বেশি শর্ট কোশ্চেন করতে পারো তো খুব ভালো, কারণ এই পরীক্ষাটা মোটামুটি শর্ট কোশ্চেন বেসিস পরীক্ষা। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা মন দিয়ে বাকি সময়টা পড়ো এবং সকলে ভালো রেজাল্ট করো, এটাই আমি আশা করছি।